শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও ওই বেশ আছি। ঈশার শরীরটা অনেকটাই খারাপ, আর এই কটা দিন ধরে একটু দেখছিলাম ঝিমিয়ে আছে, কিন্তু আজকে এত পরিমাণে পটি, জ্বর, তারপরে পেট ব্যথা, বমি, এগুলো মোটে বন্ধই হচ্ছে না। সারা রাত ক্লান্ত হয়ে গেছে মেয়েটা বমি করে করে। তো অনেক কাঁথা কাপড় জমা হয়েছে, সেগুলোকে কাচা ধোয়া করতে হবে। সকাল থেকে না কোনো কাজই আমি করতে পারছিলাম না। ওকে একটুখানি শুইয়ে দিয়ে এইবার ঠান্ডা করে আমি কাজগুলো করতে এসেছি। জানি না কতক্ষণ ধরে করতে পারবো। বাসনের তো পাহাড় পড়ে আছে, ঘরবাড়ি নোংরা, তার মধ্যে অনেক জামাকাপড় কাচা ধোয়া করতে হবে। তো সকাল সকালই কাচা ধোয়া করে স্নানটা সেরে নেব। বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে যে বাড়িতে দেখার মতো কেউ নেই, একা মাকেই সব কিছুই সাপটাতে হয়, তারা নিশ্চয়ই জানে কত কষ্ট করে এই দিনগুলো পার করতে হয়। তো দেখো, ঘাটে অনেক বাসন নিয়ে চলে এসেছি, এগুলোকে মাজবো। আর সাথেই থেকো, পুরো দিনকার আজকে আমি কি করলাম, কোথায় গেলাম, কি কেনাকাটা করলাম, সবটাই শেয়ার করব। আর অবশ্যই আশা করছি ভিডিওটি তোমাদের অনেক ভালোই লাগবে। তো এই যে বাসনগুলো ভাবছি কতক্ষণে মেজে উঠবো। এক্ষুনি এখানে রোদ্দুর চলে আসবে, তাড়াতাড়ি মাজতে না পারলে রোদ্রে বসে বসে তখন মাজতে হবে। একটুখানির জন্য সকালের ছায়া পাওয়া যায়, তারপরে আবার সারা দিন এখানে টানা রোদ্দুর থাকে। একটা গাছ আছে বলে তবু একটু ছায়া হয়। তো পুকুরের পানি অনেকটাই শান্ত, কাল বৃষ্টি হয়েছিল রাতে, যার কারণে পানিটা অনেকটাই শান্ত এখন। আর আগের থেকে একটু বেড়েছে পানি। তো কোনো রকম হাওয়া নেই, কিছু নেই। অন্য সময় হাওয়া বইলে কিন্তু এই আশেপাশে দুটো একটা পাতা টাতা দেখতে পারছো, এগুলো কিন্তু স্রোতের মতো সরে যায় এক কোণায়। আর একদম শান্ত পানিটা এগুলো সরেনি। তো এখন সুন্দর করে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। দেখো, সমস্ত জায়গায় কিন্তু রোদ্দুর, শুধু এই যে সানের ওপরটা বাদ দিয়ে। তো আমি ভাবলাম ওই কারণে আগে বাসনটা মেজে নেই, ছায়া থাকতে থাকতে তারপরে আলাদা কাজকর্মগুলো পরে করতে পারবো। আর ঘরের কাজ তো পরেও করে নেওয়া যাবে। আর যত সকাল শুরু হয় তারপর আস্তে আস্তে লোকজন আসাও শুরু করে, তারাও কাজকর্ম করে আমাদের পুকুরে। তো ওই কারণে ফাঁকা থাকতে থাকতেই কাজগুলো সেরে নিতে পারলে ভালো হয়। তো এখন শানটাকেও ধুয়ে দিলাম। বাসনগুলো মাজলে তো একটু কালি হয়, ওই কারণে শানটাও ভালোভাবে ধুয়ে দিতে লাগে। তো চলো ঘরের দিকে যাই, আর ঈশার শরীর কেমন আছে দেখি। সারা রাত ধরে বমি পটি করে এতটাই শরীর অসুস্থ ওর। ও কিন্তু ভালো করে কিছুই খাচ্ছে না, উঠেও বসছে না ভালোভাবে। এখন দেখছি একটু উঠে বসেছে। তো ওর জন্য স্যালাইন পানি বানিয়ে দিয়েছি, কিছুই তো খাচ্ছে না। স্যালাইন পানিটাই শুধু একটু একটু চামচে করে খাওয়াচ্ছি। তো আমি ভাবলাম ও যখন ওখানে বসে কিছু একটা নিয়ে খেলা করছে, ঘরগুলো গুছিয়ে নিই। পাশের ঘরে আমার মেয়েকে পড়াতে এসছে, তো সিমরানকে যেহেতু পড়াচ্ছে, ওই ঘরটা একটু বাদে গোছাবো, আগে এই ঘর বারান্দা এগুলো পরিষ্কার করে নিই। তো সিমরানের যেহেতু আবার সোমবার থেকে স্কুল খুলছে, তখন গিয়ে পড়ার টাইমটা আবার অন্য হয়ে যাবে। এখন তো ভোর ভোর যেহেতু আর স্কুল হয় না, ওই কারণে সকাল সকালই পড়িয়ে দিয়ে যাচ্ছে, তারপর আবার দুপুর থেকে পড়ানো শুরু হবে। যে কোনো কাজ যদি সময়ের তালে না চলা যায়, অনেকটা কষ্ট হয়ে যায়। আজকের কাজগুলো যেরকম বেলা থেকেই শুরু করেছে, আমার যেন গায়ে একটা জ্বালা চড়ে গেছে, কখন রাঁধবো, কখন বাদবাকি কাজ শেষ করব, আর কখন আমি বাচ্চাদেরকে টাইম একটু খেতে দিতে পারবো। অসুস্থ বাচ্চা নিয়ে একা হাতে সবটাই সামলানো কষ্ট, তারপরেও অসম্ভব কিছু না। এগুলো করে আস্তে আস্তে এখন অভ্যস্ত হয়ে গেছি, এখন আর না কষ্ট বলে কিছু মনে হয় না। তো যাই হোক, এখন দেখো এই ঘরের বেডশিটটা চেঞ্জ করে দিলাম। তো রাতে যেহেতু এখানে অনেকবার বমি টমি করেছে, ওই কারণে আগে বেডশিটটা আমাকে চেঞ্জ করতে লাগলো। তো তারপরে আমি কিন্তু এই খাট গোছাতে গোছাতে 2-3বার ঈশাকে গিয়ে গিয়ে দৌড়ে দৌড়ে দেখে এসেছি, কারণ ও অনেক কান্নাকাটি করছিল মাঝে মধ্যেই, যখন আর কি বমি বমি পাচ্ছে তখন। তো খাটটাকে গুছিয়ে ঘরগুলোকে সুন্দর পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়ে ঘরগুলোকে একেবারে মুছে পরিষ্কার করে দেব। তো খাটের এই কর্নার টর্নারগুলো একটু গুজে নিচ্ছি। আর এই যে বেডশিটটা না গুজলে আমার যে কী খারাপ লাগে কি বলবো। তোমরা অনেকেই বারবার করে আমাকে রিকোয়েস্ট করো যে বেডশিটের এই ধারগুলো আমি যাতে ছেড়ে রাখি, কিন্তু আমার মনে হয় ছেড়ে রাখলে তলাটা ঢেকে থাকে আর ময়লাগুলো ঠিকঠাকভাবে বার হয় না, ওই কারণে গুজে দিলে আমার মনে হয় একটা সুন্দর ফিটফাইন মতো লাগে। তো যাই হোক, দেখো খাটটাকে গুছিয়ে নিয়েছে। আর এই কর্নারের যে র্যাকটা ছিল, এটা অনেক নোংরা হয়েছে। জানি না এই কটা দিন যে কি পরিমাণে ধুলো হচ্ছে বাড়িতে, কোনো কিছুই পরিষ্কার করে দুদিনও রাখতে পারছি না। উঠোনে যেহেতু নতুন মাটি পড়েছে, আর ওই মাটিগুলো এত টানা রোদ্দুর না, একদম গুঁড়ো গুঁড়ো মাটি, শুকিয়ে এত ধুলো উঠছে,
যত ঝাড়ু দেওয়া পড়ছে, হাওয়া হচ্ছে, তত ধুলোই ধুলো। ওগুলোকে পরিষ্কার করতেই হতো, যার কারণে ওই হাতে আমি একেবারে মুছে দিয়েছি। তো চলো ঘরটাকে আগে ঝাড়ু দিয়ে নিই, সমস্তটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে একেবারে মুছে দেব। হয়তো ঘরগুলো ছোট হতে পারে, কিন্তু যেহেতু জিনিসপত্র ভর্তি করে রাখা আছে, ধুলো নোংরা পরিষ্কার করতে করতে কিন্তু জীবন শেষ। এর ওপরে ধুলো, ওর ওপরে ধুলো, সবটা পরিষ্কার করে বার হতে হতে বেশ অনেকটাই সময় লেগে যায়। তো চলো মোটামুটি ঘরটা পরিষ্কার করা কমপ্লিট করলাম। আর এখন যাব বারান্দাতে। কিছু কিছু জামা কাপড় রাতে দুটো একটা ভিজে থাকে, আমি কিন্তু বারান্দার এই দড়িটার মধ্যে মেলে দিয়ে রাখি। এগুলোকে নামিয়ে সকাল সকালই ভাঁজ করে নিই। তো আজকে একটু লেট হয়ে গেল বলে তা নয় ঘুম থেকে উঠে এগুলো পেরে আমি ভাঁজ করে নিই। বাইরে জামা কাপড় ঝুলঝুল করে দেখতে কিন্তু মোটেও ভালো লাগে না। ঘরের পেছন দিকটায় যদি লম্বা একটা বারান্দা হতো তাহলে আমার আরও একটু সুবিধা হতো। আমি যত জায়গা বেশি করছি আমার মনে হচ্ছে ততই কম মনে হচ্ছে। রান্নাঘরটা কত ভাবনা চিন্তা করে সুন্দর করেছিলাম, ওটার মধ্যে ওয়াশিং মেশিন, তারপরে এই ডাইনিং টেবিল রাখবো, কিন্তু ডাইনিং টেবিলটা আমি মাপ দিয়ে দেখলাম ওখানে ধরবে না। আর যদিও ডাইনিং টেবিল রাখি, আমার রান্না করার ওখানে অনেক অসুবিধা হয়ে যাবে। আর এই সাইডটা আমার কিছু অন্যান্য প্ল্যান আছে রান্নাঘরের ওই সাইডটাতে, তো ওই কারণে ডাইনিং টেবিল ঢোকানোর ওখানে আমার আর কোনো প্লেস পেলাম না। জানি না কি করব, তবে পরে হয়তো পেছন দিক থেকে, ঘরের পেছন দিক থেকে আরেকটা এরকম লম্বা বারান্দা হোক কি যে কোনো একটা ডাইনিং এরিয়া বানিয়ে নেব, যেখানে এগুলো রাখা যাবে। তো আমি কিন্তু অনেক জামাকাপড় ছিল, ঘর বারান্দা একদম সমস্তটা পরিষ্কার করে গেছিলাম। সেই জামাকাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে কাচা ধোয়া করে একেবারে ওইভাবেই গা ধুয়ে নিলাম, তারপরে উঠে এসেছি। উনানটা তো ল্যাপা হয়নি, যেহেতু নোংরা জামাকাপড় পরিষ্কার করলাম ওই কারণে গা ধুয়ে ফেলেছি। উনানটা ল্যাপার টাইম পেলাম না, আমি আর ওইভাবে ঘরে উঠিনি। অন্যান্য দিন স্নানের আগে আমি উনান লেপি, আর আজকে স্নানের পরেই লেপছি। তবে কি জানো তো, অনেক জায়গায় ফেটে গেছে, এগুলোকে ঠিক করতে গেলে লাল বালি দিতে হবে, আর ফাটবে না। আর এটা অনেক বড় একটা টিপস, যাদের উনান নতুন আর কি, অনেকবার ফেটে যাচ্ছে মাটি টাটি দেওয়ার পরেও। আর যারা আমার মতো গোবর ব্যবহার করো না, তারা কিন্তু লাল বালি আর মাটি এরকম একসঙ্গে মিশিয়ে সুন্দর করে উনানটাকে ঠিক করে নিতে পারো। দেখবে প্রথম দিন যখন লেপবে খুব কম ফাটবে, কিন্তু এঁটে থাকবে মাটিগুলো। আর দ্বিতীয় দিন যখন লেপবে একদম পুরো টাইট হয়ে যাবে। তো আমি প্রথমে একটু বেশি মোটা করে মাটি দিয়ে নিচ্ছি আজকে একবার লেপা দেব, কালকে লেপা দিলে আর উনানটা কিন্তু ফাটবে না। আর উনান থাকবে একদম চুম্বকের মতো শক্ত, কোনো জায়গা থেকে ভেঙে চুরে উঠে যাবে না। তো এই ট্রিকটা আমার জানা ছিল না, আমাকে একটা দিদি বলেছিল। তো তার কথা শুনে আমি অনেক উপকৃত হয়েছি, আর আমার অনেক বেশি কাজেও লেগেছে। আমার এই উনানখানা তোমরা অনেক বেশি পছন্দ করো। তবে এর যে কালারটা করেছিলাম, তো এই কালারটা খুব একটা বেশি ফুটেনি। এটা যদি ফুটতো আরও লাল দেখা যেত, দেখতে আরও বেশি সুন্দর লাগতো। তো যাই হোক, ইচ্ছা আছে এর ওপর দিয়ে পরে অন্য কালার করে নেব, লাল কালারই করব, কিন্তু ওই যে কোটোর যে রঙগুলো হয় না ওইগুলোই করব, তাহলে অনেকটা ফুটন্ত হবে রঙটা। আর উনান লেপা কমপ্লিট, আমি এই জায়গাটা মুছেও নিয়েছিলাম। আর চলো এখন বাচ্চা কোটাটা করে নিই। তো আজকে আমি করব আমাদের বাড়ির যে ওল গাছের ডাঁটা হয়েছিল, এই ডাঁটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে, তার সঙ্গে অল্প একটু পটল আলু কুচিয়েছি, চিংড়ি মাছ দিয়ে ভাজা করব। এই যে ডাঁটাগুলো, এগুলো কিন্তু বড় বড় ওল হয়, আর একটা হয় চিতে ওলের ডাঁটা, যেগুলো একটু কালো কালো হয়, ওগুলো গলতে চায় না, কিন্তু টেস্ট আরও বেশি হয়। আর গাল চুলকায় ওটা সামান্য, এটাতে কোনো রকম গাল চুলকায় না, কিন্তু সেদ্ধ হতেও খুব একটা বেশি সময় লাগে না। তো আমি ওই যে ওলের ডাঁটাগুলো আলু দিয়ে সুন্দর করে কেটে রেখেছি। এখন বেশি করে পেঁয়াজ দিলাম, একটু ঝাল ঝাল করে বানাবো, কটা কাঁচা লঙ্কা দিলাম, আর তার মধ্যে দেব আদা রসুন বাটা, বেশি পরিমাণেই দিচ্ছি। তারপরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দেব। এটা একদম গিজগিজে করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কী যে ভালো লাগে তোমাদের কি বলবো। আমি কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম, কিভাবে স্কিপ হয়ে গেছে দেখাতে পারলাম না। তারপর আলু আর ওলের ডাঁটাগুলো একসঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে যেহেতু সমস্ত মশলা আছে, কষাতে কষাতে মশলাগুলোও কিন্তু ভেতরে চলে যাবে। তো অল্প একটু পানি দিচ্ছি, এটাই সেদ্ধ হওয়ার জন্য যথেষ্ট। তো চলো ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে আসছি। এত সুন্দর গলে গেছে, আর দেখো ভেতর থেকে তেল ছাড়াও কিন্তু শুরু করেছে। আর যেহেতু অনেকটাই পরিমাণে চিংড়ি মাছ দিয়া, একদম ছোট্ট ছোট্ট চিংড়ি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো রাতে আমি রুটি করব, রুটির সাথে খাবো, আর দুপুরবেলা ভাতের সঙ্গেই খাওয়া হবে। তো সুন্দর কালারও হয়েছে। এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু জিরে মরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব।
তারপরে ওই যে পটল আলু ভাজাটা করব আর রুটি করে নেব। রুটিগুলো রাতে করলেও ভালো হতো, কিন্তু আমি ভাবলাম উনানে যেহেতু আগুন আছে ভালো, একেবারে এই উনানে রুটিগুলো করে নিই, তাহলে গ্যাসের খরচটাও কম হবে। আর সব সময় না চেষ্টা করি গ্যাসের খরচটা বাঁচিয়ে যাতে উনানেই সব কিছু করতে পারি। তো চলো চাটুই বসিয়ে দিলাম আর এখন রুটিগুলো বেলে বেলে দিয়ে দেব। আমার এই সুন্দর পরিপাটি সংসারের পেছনে আমার না এই পরিশ্রমই যথেষ্ট। একটা সংসারে সুখ শান্তি বজায় রাখতে, পরিষ্কার পরিপাটি রাখতে সবসময় কিন্তু নিজের পরিশ্রমটা কাজে লাগাতে পারলে সব জায়গায় সফল হওয়া যায়। আমি মনে করি আমি সফল একটা কারণে পরিষ্কার পরিচ্ছন্ন আর নিজের মানসিকতা, মনোবল, অন্যের নিয়ে সমালোচনা এগুলো থেকে দূরে থেকেই অনেকটাই ভালো আছি। অনেকে আশেপাশে সবাই মনে করে যে ঘর থেকে বার হয় না তেমন, সবসময় নিজের কাজের মধ্যে পড়ে থাকে, হয়তো অহংকারী। কিন্তু আমার অহংকার এইটাই যে আমার সংসারটা পরিপূর্ণভাবে আমি গুছিয়েও আমার বাচ্চাদের পেছনে সময় দিতে পারি। তো চলো রুটি করে নিলাম অনেকগুলো, তারপরেও পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন থেতো আর চিংড়ি মাছ ভাজা ভাজা করে পটল আলু দিয়ে দিচ্ছি। এখানে একটা একদম পাকা পটলও আছে। তো টুকটাক কিছু কেনাকাটা করেছি, সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে পরের দিন সকালবেলা। মেয়ে যখন সুস্থ হয়ে গেছিলো বিকালবেলা হাজব্যান্ড ওকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল, আমাকেও বললো গুছিয়ে নিতে। তো তারপরে এই যে টুকটাক কিছু জামা কাপড় কেনা হয়েছে। এই একটা জামা নিয়েছি, এটা 1 পিস আছে, ওটার দাম নিয়েছে 550। আর এই একটা 2 পিস আছে, এটার দাম 600 টাকা। তো জামাগুলোর কালার ছিল দুর্দান্ত, আর সেই রকম গলার কাছে প্লেন একটা কাজ, বেশ সুন্দর ছিল। এই যে কালারটা এতটা টকটকে লাগছে, এটা কিন্তু অনেকটাই হালকা কালার, হয়তো ক্যামেরার কারণে একদম টুকটুকে কালার লাগছে। এটা কিন্তু পিওর পিঙ্ক কালার না, একটু আলাদা রকম কালার, কিন্তু ক্যামেরায় মনে হচ্ছে পুরো পিঙ্ক কালারের। তো এই হচ্ছে 2 পিস আর ওই একটা জামা নিয়েছি। আর সিমরানের আমি 2টো নাইট ড্রেস আমি অনলাইনে অর্ডার দিয়েছি, ওগুলো 2-1 দিনের মধ্যে চলে আসবে। আর ঈশার দরকার ছিল কিছু গার্ডার ক্লিপের, তো এই একটা কালো ক্লিপ আর 1 পাতা গার্ডার আমার জন্য নিয়েছি, সিমরানের জন্য কটা গার্ডার নিয়েছি। আর এই ছোট্ট গার্ডারগুলো ঈশার জন্য। এই যে চুড়ি কিনেছিলাম 2টো, তার থেকে একটা আমি হাতে পরেছি আর একটা রেখে দিয়েছি। আর ঈশার জন্য নিয়েছি এই ক্লিপ আর এই এক জোড়া ক্লিপ। আমাদের এই ছোট্ট টুকিটাকি শপিং কেনাকাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর একটা নাইটিও আমি নিয়েছি, নতুন নাইটি, আমি দেখাবো তোমাদের একটুখানি বাদে, সেটা পরে স্নান করে পরবো তখন তোমাদেরকে আমি দেখাবো। তো চলো এগুলোকে বক্সে করে সুন্দরভাবে গুছিয়ে রাখি। এই যে কিউট কিউট ক্লিপগুলো, এগুলো 15 টাকা করে জোড়া নিয়েছিল। তো চলো এগুলোকে ভালোভাবে গুছিয়ে নিই। যে কোনো ছোটোখাটো জিনিসও কিন্তু কিনলে মনে একটা আলাদা রকম শান্তি আসে। তো বাচ্চা কাচ্চা তো অনেক খুশি এরকম ক্লিপ গার্ডার পেয়ে। আর এই নাইটিটাই নিয়েছিলাম, তো এটা আমি ফিটিংস করতে দিয়ে তারপরে কিন্তু পরছি। আর যেহেতু হাতা টাতাগুলো অনেক বড় ছিল, কেটে সুন্দরভাবে ফিটিংস করে দিয়েছে। কালারটাও ছিল খুব ভালো। অনেক দিন পরে একটা লাল কালারের নাইটি পরছি। চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।